ফিজিক্স বাই সুখদেব স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11 এর WBCHS এর ক্লাস 11 এর মহাকর্ষ চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওটা করছি। এর আগের ভিডিওটাতে আমরা অভিকর্ষজ ত্বরণের রাশিমালা পড়েছি। তারপরে অভিকর্ষজ ত্বরণের বিভিন্ন কারণে পরিবর্তনের থিওরিগুলো পড়েছিলাম। সেখানে উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, পৃথিবীর অসম আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা মহাকর্ষের যে সমস্ত বিষয়গুলা নিয়ে আলোচনা করব, তার প্রথমেই হবে মহাকর্ষীয় স্থিতিশক্তি বা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি তারপর আমরা যেটা পড়ব সেটা হলো মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি, এবং এই সংক্রান্ত কিছু সমস্যা, অভিকর্ষীয় স্থিতিশক্তি সংক্রান্ত কিছু সমস্যা। তারপর আমরা পড়ব কেপলারের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের প্রমাণ, সেই সংক্রান্ত গ্রহ ও উপগ্রহের গতি, গ্রহ ও উপগ্রহের গতিবেগ এবং প্রদক্ষিণ কাল, এই সমস্ত বিষয়গুলি। তারপর বিশেষ করে ধরনের উপগ্রহ, সেগুলাই আমরা এই আজকের ভিডিওতে পড়ছি সেগুলাই। যাই হোক, আমাকে কেউ কমেন্টে বলেছিল যে যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর সময় থিওরির সাথে সাথে যদি কিছু প্রবলেম করিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। যাক, আজকে থিওরির সাথে সাথে কিছু সেই সংক্রান্ত, সেই রিলেটেড কিছু প্রবলেমও করবো আমরা। তো প্রথমত হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি দেখো, কোনো একটা বস্তুকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয় এবং সেখানে যদি কোনো একটা বল ক্রিয়া করে, তাহলে সেই বলের বিরুদ্ধে বা বলের সপক্ষে কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়। সেই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। ব্যাপারটা কিরকম হলো, যে ধরো এটা হলো আমাদের পৃথিবীর ভর এম। আমরা কোনো একটা ছোট এম ভরের বস্তুকে এখানে পি পয়েন্টে রাখেছি। তো এখানে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে এই ছোট এম ভরের বস্তুটার দূরত্ব আর। তো এখানে ছোট এম ভরের বস্তুটাকে রাখার জন্য আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। হয় আমাকে কৃতকার্য করতে হয়েছে, নাহলে সংস্থাটা নিজেই কিছু না কিছু পরিমাণ কৃতকার্য করেছে। তো এই যে যে পরিমাণ কৃতকার্য এখানে হয়েছে, সে যেই করুক না কেন, সেই পরিমাণ কৃতকার্য আমাদের পি বিন্দুতে ছোট এম ভরের বস্তুর স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে। যেমন ধরো, এটাকে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে এই ছোট হাতের এম ভরের বস্তুটাকে ইনফাইনাইট থেকে নিয়ে আসা হচ্ছে। তো ইনফাইনাইট থেকে যখন নিয়ে আসছি আমরা, তখন ছোট এম ভরের বস্তুটাকে ইনফাইনাইট থেকে নিয়ে আসছি। বড় এম ভরের বস্তুটা ছোট এম ভরের বস্তুটা কি করছে? আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ বলের দরুন ইনফাইনাইট থেকে পি বিন্দুতে নিয়ে আসার জন্য কিছু পরিমাণ কৃতকার্য হয়েছে। যে পরিমাণ কৃতকার্য হবে সেটাই হবে আমাদের পি বিন্দুর অভিকর্ষীয় শক্তি। পি বিন্দুতে এই ছোট এম ভরের বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি। তো ধরো আমাদের আমাদের এখানে এই পৃথিবী থেকে এর দূরত্ব ছোট হাতের আর, তাহলে পি বিন্দুতে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা হবে মাইনাস জি এম এম বাই ছোট হাতের আর। এখানে এই যে এই স্থিতিশক্তিটা ইউ পোটেনশিয়াল, সেটা আমাদের মাইনাস বেরিয়েছে। তার কারণ হলো যে এখানে আকর্ষণ বল কাজ করছে। যদি বিকর্ষণ বল কাজ করতো তাহলে এখানে স্থিতিশক্তিটা পজিটিভ হয়ে যেত। এই যে পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এর মান মাইনাস জি এম এম বাই আর। এটা আমরা ইন্টিগ্রেশন করে বের করতে পারি, কিন্তু এখন এই ক্লাস 11 এর প্রথম দিকে ইন্টিগ্রেশন বোঝানোটা একটু কষ্টকর। তো তার জন্য আমি এটা শুধু রাশিমালাটাই নির্ণয় করলাম যে পোটেনশিয়াল এনার্জি হইল মাইনাস জি এম এম বাই আর, অর্থাৎ পি বিন্দুতে বস্তুটা থাকার জন্য তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি মাইনাস জি এম এম বাই আর। এবং যদি আমি আর ইকুয়াল টু ইনফিনিটি বসাই, আর ইকুয়াল টু ইনফিনিটি অর্থাৎ অসীমে, এই পৃথিবীর জন্য বা যে কোনো একটা গ্রহের জন্য স্থিতিশক্তি কতটা হবে না, আর ইকুয়াল যদি ইনফিনিটি হয় তাহলে ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস জি এম এম বাই ইনফিনিটি সমান হলো 0।
তো এখানে আমরা এই ক্যালকুলেশনটা পরে করব, এটা ধার রইল, যখন অফলাইনে ক্লাস হবে তখন এটা শেখাবো ইন্টিগ্রেশনটা। যাই হোক, এখন শুধু এইটুকু মনে রাখতে হবে কিছু বিষয়, কারণ এটা আগের চ্যাপ্টার গুলো হয় নাই, তার জন্য কিছু প্রবলেম হচ্ছে। তবু চেষ্টা করছি কত যতটা সহজ করা যায়। ওকে, তাহলে আর ইকুয়াল টু ইনফিনিটি হলে ইউ ইনফিনিটি সমান মাইনাস জিএমএম বাই ইনফিনিটি সমান হলো 0। জিএমএম বাই মাইনাস জিএমএম বাই ইনফিনিটি সমান হলো আমাদের 0। ওকে, তাহলে অসীমে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান 0। এবং যে কোনো একটা গ্রহ, যে কোনো একটা নক্ষত্র থেকে আর দূরত্ব অভিকর্ষীয় স্থিতিশক্তি ইউ পটেনশিয়াল সমান হলো মাইনাস জিএমএম বাই আর। এটা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। এখন এই অভিকর্ষীয় স্থিতিশক্তি, আচ্ছা, এরপরে অভিকর্ষীয় যে ক্ষেত্র, কোন একটা বস্তুর চারিপাশে, কোন একটা বস্তু আছে, তার ভরের জন্য তার চারিপাশে যে এলাকাটা তৈরি হয়, এই এলাকাটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, এই এলাকার মধ্যে অন্য কোনো একটা ভরের বস্তুকে নিয়ে আসা হলে সে কিছু পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে। তো এই এলাকাটা হলো অভিকর্ষীয় ক্ষেত্র, এবং অভিকর্ষীয় ক্ষেত্র হলো সংরক্ষিত, অভিকর্ষীয় বল হলো একটি সংরক্ষী বল। সংরক্ষী বল কি না, ধরো একটা বস্তুকে, আমাদের এ বস্তু আছে, এখান থেকে এইখানে নিয়ে গেলে যতটা কৃতকার্য হইলো, এখান থেকে এইখানে যদি নিয়ে আসা হয় ঠিক তত পরিমাণ কৃতকার্যই ফেরত পাওয়া যাবে। তাইলে এই বল ক্ষেত্রটাকে বলা হবে আমাদের সংরক্ষী বল ক্ষেত্র। এ থেকে বি তে নিয়ে যাওয়ার সময় যদি 10 জুল কৃতকার্য করতে হয়, তাহলে বি থেকে এ তে আসার সময় মাইনাস 10 জুল কৃতকার্য হবে। অর্থাৎ আমি যদি এ থেকে বি তে লেগি, তাহলে 10 জুল যদি কাজ করতে হয়, বি থেকে এ তে আনতে গেলে 10 জুল কাজ আমি ফেরত পাবো, সংসারে নিজেই কাজ করবে 10 জুল। এইটাই হলো সংরক্ষী বল ক্ষেত্র। এবং সংরক্ষী বল ক্ষেত্র, অভিকর্ষীয় ক্ষেত্র একটি সংরক্ষী বল ক্ষেত্র। এবং সংরক্ষী বল ক্ষেত্রের আরেকটা প্রপার্টি হলো যে এখানে টোটাল কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি এবং গতিশক্তি, আর এইখানের স্থিতিশক্তি এবং গতিশক্তি এই দুটা সমান সমান, এখানে যতটা হবে এখানেও ঠিক ততটা। বাকিটা ক্লাস 9 ছিল, ঠিক আছে, ক্লাস 9 পড়েছ শক্তি সংরক্ষণ সূত্র, এই জিনিসটাই। তো এখানে সেই সংক্রান্ত আমি দুটা অঙ্ক করছি। ওটা অঙ্ক একটু অন্য টাইপের, বইয়ে যেগুলো আছে সেগুলো চেষ্টা করবে, যদি না পারো তখন জানাবে আর কি, সেটা কোনো করার নেই। যদি লকডাউন চলছে, দুটো বস্তু আছে আমার কাছে, M1 ও M2, দুটো বস্তু আছে। এরা পরস্পরের সাথে ইনফাইনাইট দূরে অবস্থিত, এরা পরস্পর থেকে অসীম দূরত্বে অবস্থিত। এদের মাঝের ডিস্টেন্স প্রথমে ছিল অসীম। এখন এরপরে এই বস্তুটা সামনের দিকে, এই বস্তুটা সামনের দিকে আসছে, এদের মধ্যে সামান্য পরিমাণ ডিসপ্লেস করে দেওয়া হলে, সামান্য পরিমাণ সামনের দিকে ডান দিকে দিয়ে দেওয়া হলে M1 কে, বা বাঁ দিকে দিয়ে দেওয়া হলে M2 কে। তার ফলে এরা পরস্পরের আকর্ষণের জন্য এই বস্তু দুটো কাছে চলে আসছে। কাছে আসতে আসতে এদের মাঝের যখন দূরত্ব আমাদের d, তখন এই বস্তু দুটোর গতিবেগ কত? এই M1 ভরের বস্তুর গতিবেগ হলো v1, আর এই M2 ভরের বস্তুর গতিবেগ হলো v2। আমাদের সেটা নির্ণয় করতে হবে, M1 v1 কত আর v2 কত, v1 কত আর v2 কত। তাহলে বস্তু দুটো M1 আর M2 প্রথমে কোথায় আছে না, প্রথমে ইনফাইনাইট দূরত্বের মধ্যে আছে। তারপর তারা সামনের দিকে অ্যাপ্রোচ করছে, সামনের দিকে আসছে, তাদের মাঝের দূরত্ব d, তখন তাদের গতিবেগ কত? এই হলো আমাদের অঙ্কটা। তাদের মাঝের দূরত্ব যখন d, তখন তাদের গতিবেগ কত। দেখ এখানে দেখো, এখানে বস্তু দুটোর মধ্যে নিজেদের যে গ্র্যাভিটি ছাড়া, নিজেদের মহাকর্ষ বল ছাড়া আর অন্য কোনো বল নেই। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না। বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, তাহলে তাদের রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। তারা যখন ইনফাইনাইটে ছিল, তখন এর গতিবেগ কত ছিল? 0। এর গতিবেগ কত ছিল? 0 ছিল। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল? 0। পরে এর ভরবেগ কত না M1 v1, এর ভরবেগ কত না মাইনাস M2 v2। মাইনাস কেন না, ডান দিকে যাওয়াটাকে যদি আমরা পজিটিভ বলি,
বাঁ দিকে আসাটাকে আমাদের নেগেটিভ বলতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি m2v2 সমান m1v1 or v2 সমান m1v1 by m2, m1v1 by m2, m1v1 by m2। এখন এরপরে আমরা এই ডাটাটাকে ব্যবহার করব v2 সমান m1v1 by m2, m1v1 by m2 এই ডাটাটাকে আমরা ব্যবহার করব। যাই হোক, এরপরে আমরা কি করব, এরপরে আমাদের ওই শক্তির সংরক্ষণ সূত্রটা কাজে লাগাবো। যখন এই বস্তু দুটো ইনফাইনাইট ডিস্টেন্সের মধ্যে আছে তখন এদের পোটেনশিয়াল এনার্জি কত আছে? 0 আছে। এরা যখন d দূরত্বের মধ্যে আছে তখন পোটেনশিয়াল এনার্জি কত আছে? মাইনাস জি m1 m2 বাই টি। প্রথমে ইয়ার গতিশক্তি কত? 0। ইয়ার গতিশক্তি কত? 0। ইয়ার গতিশক্তি কত? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এর গতিশক্তি কত? হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে প্রথমে মোট শক্তি, প্রথমে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি, প্রথমে যখন ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল তখন মোট শক্তি কত? গতিশক্তি ইয়ার 0, m2 0, স্থিতিশক্তি 0, টোটাল হয়ে গেল 0। যখন d দূরত্বের মধ্যে আছে তখন মোট শক্তি কত? প্রথমেরটা শক্তি হইলে হাফ m1 v1 স্কয়ার, দ্বিতীয়টা হইলে হাফ m2 v2 স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি হইলে মাইনাস জি m1 m2 বাই ডি। যোগেই হচ্ছে কিন্তু মাইনাস সাইন যেহেতু থাকে আমাদের স্থিতিশক্তির, তাই মাইনাস চিহ্নটা আসছে। এটা তাহলে এখন শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি এটা সমান 0। অতএব হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার মাইনাস জি m1 m2 বাই ডি সমান কত? 0। এখন v2 এর জায়গায় ভ্যালুটা পুট করব, আর এই মাইনাসের পরে যে সংখ্যাটা আছে সেটা ডান দিকে ফেলে দিই আর দুইটা দিয়ে গুণ করে দিই। দুইটা কমন হইলে ডান দিকের সাথে গুণ হবে। m1 v1 স্কয়ার প্লাস m2 m1 স্কয়ার v1 স্কয়ার বাই m2 স্কয়ার সমান, এদিকে একটা 2 আসবে কারণ এই যে নিচে হাফ কমন ছিল, ডান দিকে চলে গেলে 2 হবে, 2g m1 m2 বাই d। ওকে, কিছু কাটা যাচ্ছে, কিছু বাঁচে থাকছে। কি বাঁচছে না m1 v1 স্কয়ার, m1 v1 স্কয়ার কমন আছে। প্রথমে রইল তো 1, তারপর রইল m1 বাই m2 সমান কত? 2g m1 m2 বাই d। কিছু এটা কাটছে, m1 কাটে গেল, তাহলে দেখ কি হইল v1 স্কয়ার ইন্টু m2 লসাগু হয়ে গেল। উপরে কত রইল? m2 প্লাস m1, m2 প্লাস m1, এটাকে m1 প্লাস m2 লিখছি, একই ব্যাপার বটে। সমান কত? 2g m2 বাই d। তাহলে এখান থেকে উপরেরটা মুছাচ্ছি। তাহলে আর v1 স্কয়ার সমান 2g m2 তার স্কয়ার বাই d ইন্টু m1 প্লাস m2, সেটা হলো v1 স্কয়ার। তাহলে v1 সমান কত না তার রুট। তেমনি অনুরূপে v2 সমান কত না m1 এর জায়গায় m2 হবে আর m2 এর জায়গায় m1 হবে, আর রুটের জায়গায় তো রুটেই হবে, 2g m1 বাই d ইন্টু m2 প্লাস m1, m2 প্লাস m1 মানে হলো m1 প্লাস m2। এই হলো অঙ্কটা। এখানে ধরো কোন একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো, কোন একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো। এটা হলো পৃথিবী, পৃথিবীর রেডিয়াস আমরা জানি, পৃথিবীর রেডিয়াস আর, পৃথিবীর ভর m। তো এখান থেকে বলা আছে যে কতটা গতিবেগে ছুড়লে, এখান থেকে কতটা গতিবেগে ছুড়লে এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে 9 আর উচ্চতায় উঠবে। তাহলে পৃথিবীর ভর, ভর সমান m, ব্যাসার্ধ সমান r, ভূপৃষ্ঠ থেকে কত গতিবেগে একটি বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে, নিক্ষেপ করা হলে বস্তুটি
9r উচ্চতায় উঠবে। তাহলে ধরো এখানে বস্তুটার উপর ছোট m টাইম আছে, ছোট m বড় বস্তু, এখানে আমরা v1 গতিবেগে ছুঁড়লাম, v1 গতিবেগে ছুঁড়লাম। বস্তুটা যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছিল তখন এইখানের গতিবেগ v2 সমান কত, 0, কারণ যতক্ষণ না গতিবেগ 0 হবে ততক্ষণ পর্যন্ত বস্তুটা উপরের দিকে উঠতেই থাকবে। তাহলে v2 এর মান যখন 0 হবে বস্তুটা এখানে গিয়ে থামবে। তাহলে এখানে পৃথিবীর কেন্দ্র ও থেকে এই যে প্রথমে এ বিন্দু ধর, এ বিন্দুর দূরত্ব কত আছে, বড় হাতের আর, এটা বি বিন্দু, বি বিন্দুর দূরত্ব কত, 9r আর 1r, এখান থেকে এটা 9r আর এটা হলো আর, 9 আর 10r। তাহলে এ বিন্দুতে কি কি আছে না, এ বিন্দুতে আছে আমাদের স্থিতিশক্তি আর গতিশক্তি। এই বিন্দুতে তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তি মানে মোট শক্তি কত, মোট যান্ত্রিক শক্তি কত, সমান হইল স্থিতিশক্তি হইল মাইনাস জি এম এম বাই বড় হাতের আর, আর গতিশক্তি, গতিশক্তি হাফ এম v1 স্কয়ার। এবারে বি বিন্দুতে মোট শক্তি কতটা, বি বিন্দুতে স্থিতিশক্তি কত, মাইনাস জি এম এম বাই 10r। আর একটা কি জিনিস, এটা গতিশক্তি কত না, গতিশক্তি 0, গতিশক্তি যতক্ষণ না গতিবেগ 0 হবে ততক্ষণ তো উপরের দিকে উঠতে থাকবে। এরপরে শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা বলবো যে এইটা সমান এইটা, অতএব মাইনাস জি এম এম বাই আর প্লাস হাফ এম v1 স্কয়ার সমান মাইনাস জি এম এম বাই 10r। ওকে, তাহলে কত হইল, হাফ এম v1 স্কয়ার সমান মাইনাস জি এম এম বাই 10r প্লাস জি এম এম বাই আর, একটা এম গেল, তাহলে v1 স্কয়ার সমান 2 ইন্টু জি এম এম বাই আর কমন নিয়ে নিয়েছি, না জি এম বাই আর কমন হয়ে গেছে, তাহলে 1 মাইনাস 1/10 এর 1/10 মানে 9/10, 9/10 মানে হইল 9/10 মানে হইল 9 2 দিয়ে গুণ করছি 9/5, তাহলে v1 সমান কত, রুট ওভার 9 gm বাই 5r। এরপরে জি এর মান, আর এর মান, এম এর মান বসানো হলে v1 এর মান বেরাবে, v1 এর মান বেরাবে যে কতটা গতিবেগে ছোঁড়া যাবে। বা এখান থেকে কেমনি করতে পারে যে আমরা জানি gm সমান জি আর স্কয়ার, ধরো ছোট হাতে জি দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে v1 সমান কত হবে, v1 সমান হবে রুট ওভার 2 gr স্কয়ার বাই, না 2 নাই 9 gr স্কয়ার বাই 5r, একটা আর কেটে গেল, তাহলে 9/5, তাহলে v1 সমান স্কয়ার রুট অফ 9/5 জি আর, এবারে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বড় হাতে আর সমান 6400 কিলোমিটার। এই ভ্যালুগুলো পুট করলে v1 এর মান কিছু না কিছু একটা বেরাবে। এটা ক্যালকুলেশন করে নেবে, আমার কাছে ক্যালকুলেটর নাই আর ফোনটাতে তো ভিডিও হচ্ছে তাই প্রবলেম। যাক, এই হলো আমাদের দুটো প্রবলেম। এরপর আমরা নেক্সট যে জিনিসটা নিচ্ছি, যে জিনিসটা নিয়ে পড়াবো সেটা হলো এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। কতটা গতিবেগে কোনোটা বস্তুকে ছুঁড়ে দিলে সে পৃথিবীর সমস্ত মায়া মমতা থেকে মুক্তি পাবে, সেটা হলো আমাদের মুক্তিবেগ, মুক্তি করে দিতে হবে। ওকে, চলো, এইটা হলো পৃথিবী, এইটা হলো পৃথিবী। ধর আমি এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়লি, উপরের দিকে ছুঁড়লাম 10 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুঁড়লাম, কিছু উঠলো, নামি পড়ে গেল। 10 টাকা আমি চেঞ্জ করে 20 করলি, বস্তুটা আটটুকু উপরে উঠলো, নিচে নামিয়ে গেল। 30 করলে আটটুকু বস্তুটা উপরে উঠলো, নিচে পড়ে গেল। 40-এ ছুঁড়লাম, আর একটু উঠলো, নিচে চলে গেল। এইভাবে গতিবেগ যত বাড়ানো হবে, যত বাড়ানো হবে বস্তুটা তত উপরে উঠতে থাকবে। তাহলে এইভাবে এইভাবে গতিবেগ বাড়াতে বাড়াতে এমন হইলো যে আমি এমন একটা গতিবেগে ছুঁড়ে দিলাম, এমন একটা গতিবেগে ছুঁড়ে দিলাম যে বস্তুটা ইনফাইনাইটে চলে গেল, মানে বস্তুটার ঘুরেই গেল নাই। সেই মিনিমাম সেই গতিবেগটাকে বলা হবে মুক্তি
মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। এসকেপ মানে পালিয়ে যাওয়া। তাহলে কোন একটা বস্তুকে, কোন একটা গ্রহ বা ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে গতিবেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে বস্তুটা পৃথিবীতে আর ফেরত আসে না বা বস্তুটা অসীমে চলে যায়, সেই গতিবেগটাকে বলা হবে মুক্তি বেগ। সেই গতিবেগটাকে বলা হবে মুক্তি বেগ। এটাকে আমরা ভিই দিয়ে লিখবো। তো আমরা আজকে মুক্তি বেগের রাশিমালা নির্ণয় করব। মুক্তি বেগের রাশিমালা নির্ণয় করব এবং তার মান কত হয় সেটাও দেখবো, পৃথিবীর ক্ষেত্রে কত মান হয়। এটা পৃথিবী। ধরো আমরা এইখানে ভূপৃষ্ঠের উপর একটা এ বিন্দু আছে, এ বিন্দু থেকে কোন একটা বস্তুকে ভিই গতিবেগে ছুড়ে দেওয়া হয়, ভিই এসকেপ ভেলোসিটি। এই গতিবেগে ছুড়ে দেওয়ার জন্য বস্তুটা কোথায় পৌঁছিল? ইনফিনিটিতে পৌঁছিল। তাহলে এ এ বিন্দুতে যখন বস্তুটা আছে, বস্তুটার ভর এম, তাহলে এ বিন্দুতে যখন বস্তুটা আছে, বস্তুটার মধ্যে স্থিতিশক্তি আছে আর গতিশক্তি আছে। পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কতটা? এ বিন্দুতে মোট শক্তি কতটা? না, এ বিন্দুতে মোট শক্তি হলো স্থিতিশক্তি আর গতিশক্তি, ইউপি আর ইউকে। ইউপি কত? না মাইনাস জি এম এম বাই বড় হাতের আর। আর ইউকে কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভিই তার স্কোয়ার, হাফ এম ভিই তার স্কোয়ার। এইবারে ইনফাইনাইট হইলে আমাদের বি বিন্দু, বি বিন্দুতে আমাদের স্থিতিশক্তি কত? 0। আর আমি এখানে এই ভিটা হলো মিনিমাম ভেলোসিটি, যে মিনিমাম ভেলোসিটির জন্য বস্তুটা বস্তুটা জাস্ট ইনফিনিটিতে পৌঁছবে, পৃথিবীর মহাকর্ষ, পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে জাস্ট বাইরে পৌঁছবে, পৌঁছিনি সেখানে তার গতিবেগ 0 হতে হবে। হ্যাঁ, যদি বস্তুটাকে ভিই যে যে ভ্যালুটা বেরাবে তার থেকে বেশি গতিবেগে ছোঁড়া হয়, তাহলে বস্তুটা সামনের দিকে এগিয়ে মানে আগুয়ে যেতেই থাকবে, ইন্টারস্টেলার ভেলোসিটি এই সমস্ত জিনিসগুলো পড়বে তখন। এরপর আমাদের তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হইলো? না পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আমরা ইনফিনিটিতে জানি পোটেনশিয়াল এনার্জি কত? 0। আর এটা হলো পোটেনশিয়াল এনার্জিটা, আর কাইনেটিক এনার্জিটাও 0, কারণ এখানে এই গতিবেগটা মিনিমাম, যে গতিবেগের জন্য জাস্ট কোনো ক্রমে ইনফাইনাইটে পৌঁছিল, ওখানে গিয়ে ওর গতিবেগ নাই, সমান কত? 0। এবার শক্তি সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি সমান সমান হাফ এম ভি তার স্কোয়ার মাইনাস জি এম এম বাই বড় হাতের আর সমান কত? 0। একটা এম ক্যান্সেল আউট, তাহলে ভিই সমান কত হইলো? না টু স্কোয়ার রুট অফ 2 জি এম বাই আর। জি এম মানে কত? জি আর স্কোয়ার, আগের বলছি আমি, সমান কত? স্কোয়ার রুট অফ 2 জি আর। এখন জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর মান 6400 কিলোমিটার। এই সমস্ত জিনিসগুলো বসানো হলে এসকেপ ভেলোসিটির মান বের হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার হলে আমি এত গতিবেগে, কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমিও ছুটতে পারি 11.2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, কিন্তু এত গতিবেগে আমরা ছুটতে পারবো না। তাই আমরা কোনো একটা বস্তুকে যতই জোরে ছুঁড়ি না কেন উপর মানে সেই ইনফাইনাইটে পৌঁছিবে না। কিন্তু গ্যাসের মলিকুল টলিকুলের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর গতিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি বা তার থেকে বেশি হতে পারে বা হয় বা হয়েছিল আগে। তো এখানে সেই সংক্রান্ত একটা সমস্যা আমরা করছি, সেটা হলো বা দুটা জিনিস আমরা এখানে আলোচনা করছি। প্রথমত হলো যে এই যে আবহাওয়া মণ্ডলে পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে হালকা গ্যাসগুলো থাকে না কেন, হালকা গ্যাসগুলো কম থাকে কেন? হালকা গ্যাস মানে হাইড্রোজেন হিলিয়াম গুলোর দুষ্প্রাপ্যতার কারণ কি? না, আমাদের কোন একটা গ্যাসের আরএমএস গতিবেগ রুট ওভার টি বাই এম এর সাথে সমানুপাতিক। টি হইল গ্যাসটার পরম উষ্ণতা আর এম হইল তার আণবিক ভর। হালকা গ্যাসগুলোর এম কম থাকার জন্য ভিআরএমএস এর মান ভারী গ্যাসের তুলনায় বেশি। সেম টেম্পারেচারে হালকা গ্যাসগুলোর এম কম, তাহলে ভিআরএমএস টা বেশি। হালকা গ্যাসের ভিআরএমএস টা বেশি কার তুলনায়? না ভারী গ্যাসের তুলনায়। ভারী গ্যাসের ক্ষেত্রে ভিআরএমএস টা কম, হালকা গ্যাসের ক্ষেত্রে ভিআরএমএস টা বেশি। এবং পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বা অনেকদিন আগে পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল এবং টেম্পারেচার যত বেশি থাকবে ভিআরএমএস টা তত বেশি থাকবে। এবং দেখা গিয়েছিল যে হালকা গ্যাস যেগুলো আছে তাদের আরএমএস গতিবেগটা ভিআরএমএস সমান 5
কিলোমিটার পার সেকেন্ডের ধারে কাছে ছিল। আরএমএস গতিবেগ 5 কিলোমিটার পার সেকেন্ড এর ধারে কাছে থাকা মানে বেশিরভাগ অণুগুলোর গতিবেগ 11.2 বা তার থেকে বেশি গতিবেগ থাকা, এবং যে সমস্ত গ্যাসের অণুগুলোর গতিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি ছিল বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড ছিল, সেই সমস্ত গ্যাসগুলা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বাইরে চলে গেল, দিয়ে সেগুলার ফেরত আসলো না। এখন এই আরএমএস গতিটা তখন ধরে নিশ্চয়ই সবাই ভাবছে যে আরএমএস গতিটা কি না, আরএমএস মানে হইলো রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার ভেলোসিটি, আরএমএস রুট মিন স্কয়ার। তো আমাদের এই ফিজিক্সে সে তড়িৎ প্রবাহ মাত্রা হোক বা গ্যাসের অণুগুলোর গতিবেগ হোক, সেখানে আমরা গ্যাসের অণুগুলোর গড় গতিবেগ না নির্ণয় করে ভিআরএমএস বা আরএমএস বেগ নির্ণয় করি। আরএমএস বেগ কি না, ধরো আমাদের কাছে কোনো একটা গ্যাসের মধ্যে 3টা অণু আছে, 4টা অণু আছে, একজনের গতিবেগ হলো C1, আরেকজনের গতিবেগ C2, আরেকজনের গতিবেগ C3, আরেকজনের গতিবেগ C4। তাহলে এদের আরএমএস গতিবেগ কত হবে না, সিআরএমএস সমান, প্রথমে এদেরকে স্কয়ার করে যোগ করতে হয়, C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার প্লাস C4 স্কয়ার, তারপরে যত আছে তত নিয়ে ভাগ করতে হয়, নিয়ে রুট করতে হয়। এটাই হলো আরএমএস বেগ, এবং এইটাই হলো গ্যাসের অণুগুলোর কার্যকর বেগ। তো এটা হলো আমাদের পৃথিবীর আবহাওয়া মণ্ডলে হালকা গ্যাসগুলোর দুষ্প্রাপ্যতার কারণ কি। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন, যে চাঁদে আবহাওয়া বায়ুমণ্ডল নেই কেন? না, চাঁদ তো পৃথিবীর অংশ, তাহলে চাঁদের ক্ষেত্রেও কি হয়েছিল না, আমাদের চাঁদের ক্ষেত্রেও যে সমস্ত গ্যাসগুলো ছিল তাদের মধ্যে হালকা গ্যাসগুলোর ভেলোসিটি বেশি ছিল, ভারী গ্যাসগুলোর ভেলোসিটি কম ছিল। এবং এবং আরেকটা ব্যাপার হলো যে চাঁদের ক্ষেত্রে এই যে এসকেপ ভেলোসিটি, সেই এসকেপ ভেলোসিটির মান অনেক কম, কারণ ভি এসকেপ সমান কি জানি আমরা 2 GR। পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম, পৃথিবীর তুলনায় চাঁদের ব্যাসার্ধ আমাদের কম। তাই এই যদি এখানে চাঁদের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি হয় 2.4 কিলোমিটার পার সেকেন্ড। এবং আমরা দেখি যে গ্যাসের অণুগুলা যখন পৃথিবীটা বা চাঁদটা ফর্ম হলো, তখন গ্যাসের অণুগুলোর গতিবেগ আরএমএস গতিবেগ 5 কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার পার সেকেন্ড ছিল, 5 কিলোমিটার পার সেকেন্ড ছিল বা তার থেকে বেশি ছিল। ফলে বেশিরভাগ গ্যাসের অণুগুলোর এই গতিবেগ তাদের চাঁদের এসকেপ ভেলোসিটির তুলনায় বেশি ছিল, ফলে সমস্ত গ্যাসের অণুগুলাই চাঁদের আবহাওয়া মণ্ডলের বাইরে চলে গিয়েছিল, তাই চাঁদে আবহাওয়া মণ্ডল নাই। এই হলো আমাদের এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি নিয়ে আমরা একটা অঙ্ক করি, যে দেখলাম যে পৃথিবীর তুলনায় বৃহস্পতির ভর আমাদের পৃথিবীর ভরের 309 গুণ, আর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 11 গুণ। তাহলে ভূপৃষ্ঠে যদি এসকেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয় পৃথিবীর পৃষ্ঠে, তাহলে বৃহস্পতির পৃষ্ঠে কত হবে? না, আমাদের এসকেপ ভেলোসিটির যে ফর্মুলা সেটা হলো v সমান 2√2gr সমানে আমরা লিখতে পারি √2gm/r। তো বৃহস্পতির ক্ষেত্রে আমরা সব এগুলাকে ড্যাশ ধরছি, এম ড্যাশ, এটাকে ধরলি আমরা আর ড্যাশ। আর পৃথিবীর ক্ষেত্রে সব এম লিখবো, ভর এম লিখবো, ব্যাসার্ধ আর লিখবো, এবং এসকেপ ভেলোসিটিটা ভিই ড্যাশ বাই ভিই, ভিই ড্যাশ ড্যাশ যেটা সেটা বৃহস্পতি, তাহলে কত হইল 2gm/r। জি ড্যাশ না, জি ড্যাশ হবে না, এম ড্যাশ হবে আর আর ড্যাশ হবে, 2g কাটিয়ে গেল, তাহলে কত রইল ভিই ড্যাশ বাই ভিই সমান 2g কাটল, হইল কত এম ড্যাশ বাই এম ইন্টু আর বাই আর ড্যাশ, और ভিই ড্যাশ সমান বাই ভিই সমান কত 309 এম ড্যাশ বাই এম, 309, আর এটা কত 11, এটা 11, और ভিই ড্যাশ সমান 11 দুগুণে 22, 8 11 88। তাহলে ভি ড্যাশ ইন্টু ভিই
এখন তাহলে বিই ডের সমান কত হবে না √28 ইন্টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে নেবে। ওকে, এই হলো এসকেপ ভেলোসিটি, এই হলো আমাদের এসকেপ ভেলোসিটি। কেপলারের সূত্র এবং গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত সমস্যাগুলো। কেপলারের সূত্র আমাদের গ্রহ উপগ্রহের গতি বিবেচনা করে বা কেপলারের আগের যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন তারা যে সমস্ত ডেটা স্টোর করেছিলেন বা যে সমস্ত বই লিখেছিলেন সেগুলো পড়াশোনা করে আমাদের কেপলার গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত 3টে সূত্র দিয়েছিলেন। তো প্রথমের সূত্রটা হলো যে আমাদের গ্রহ উপগ্রহের কক্ষপথগুলো কেমন হবে না, এটা হলো এরকম যে 1 নম্বর সূত্র বা প্রথম সূত্র। এমনি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নামে প্রকাশ করা হয় নাই, যাক পরপর লিখলেই হলো। প্রথম সূত্রতে বলা হয়েছিল যে আমাদের গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেই উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটা ফোকাসে সেই উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটা ফোকাসে সূর্য অবস্থান করে। ধরো এইটা হলো আমাদের সূর্য, এটা সূর্য, এই ফোকাস, এগুলা ফোকাস, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। এইখানে আমাদের কোনো একটা গ্রহ, ছোট এম্বরের কোনো একটা গ্রহ আবর্তন করছে, সূর্যকে আবর্তন করছে, সূর্যের চারপাশে ঘুরছে। এটা হলো উপবৃত্ত, এটা হলো উপবৃত্ত। এই জিনিসটা হইলো আমার উপবৃত্ত। দেখ, এইটা আর এইটা আলাদা আলাদা, এইটা ছোট, এইটা বড়। যদি যদি আমরা একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, এটা তো উপবৃত্ত হইল। একটা বৃত্ত আছে ধরো, এই বৃত্তের এই দুদিকটাকে যদি ধরে আমি চিপিয়ে দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো উপবৃত্ত। তো আমাদের এখানে যে সমস্ত উপবৃত্তের যে সমস্ত প্রপার্টিজ কাজে লাগবে সেটা হলো এই যে লম্বা যেটা দেখছি আমরা এইখান থেকে, এইটা কেন্দ্র যদি বলি, এখান থেকে এই দূরত্বটাকে বলা হবে অর্ধ পরাক্ষ, আর এইটাকে বলা হবে অর্ধ উপাক্ষ। অর্ধ পরাক্ষটাকে এ দিয়ে লেখা যায় আর অর্ধ উপাক্ষটাকে বি দিয়ে লেখা যায়। এবং এই যে উপবৃত্ত, সেই উপবৃত্তের সমীকরণ হয় x² বাই a² প্লাস y² বাই b² সমান 1। এখন বৃত্তের ক্ষেত্রে যদি আমরা সেম কেস করি, এটা বৃত্ত, এইটা হলো ও, এইটা হলো অর্ধ পরাক্ষ, এইটা হলো অর্ধ উপাক্ষ, দুটো একই, তাহলে x, আমরা যেটা এ লিখছিলি সেটা হলো রেডিয়াস, যেটা বি লিখছিলাম সেটা হলো রেডিয়াস। তাহলে এটার সমীকরণ কি হবে না x² বাই r² প্লাস y² বাই r² সমান 1, তাহলে x² প্লাস y² সমান r²। এখন আমাদের এই অর্ধ পরাক্ষ, এই যে আমাদের উপবৃত্ত যেটা আছে, সেই উপবৃত্তের উৎকেন্দ্রতা বলে কিছু একটা জিনিস আছে, উৎকেন্দ্রতা, ইসেন্ট্রিসিটি, ই সমান 1 মাইনাস b² বাই a²। ম্যাথমেটিক্স যখন করা হবে তখন আমরা এর আলাদা ডেফিনেশন পড়ব। তো এখন এইটুকু মনে রাখলেই হবে যে উৎকেন্দ্রতা যত বেশি হবে উপবৃত্তটা তত বেশি চ্যাপ্টা হবে, উৎকেন্দ্রতা যত বেশি হবে উপবৃত্তটা তত বেশি চ্যাপ্টা হবে। আমি এটাকে যত বেশি চ্যাপ্টা করব তার উৎকেন্দ্রতা তত বেশি হবে। যত এটা বৃত্তের মতন থাকবে উৎকেন্দ্রতা তত কম হবে। যেমন যদি বৃত্ত হয়, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা এ সমান কত আর, বি সমান কত আর, তাহলে ই সমান কত 0, ই সমান হলো 0। এবং আমাদের এই যে পৃথিবীর কক্ষপথ বা অন্যান্য যে সমস্ত গ্রহগুলো আছে তাদের কক্ষপথ প্রায় বৃত্তাকার। এদের এই কক্ষপথগুলোর উৎকেন্দ্রতা অনেক কম। তাই আমরা ক্লাস 11-এর ক্যালকুলেশন গুলাতে যে কক্ষপথগুলো নিব, সেই কক্ষপথগুলো নিব আমরা বৃত্তাকার, বৃত্তাকার ধরেই ক্যালকুলেশন গুলা করব। তার জন্য কারণ হলো এটা। যাই হোক, কেপলারের প্রথম সূত্র বলা হলো যে আমাদের গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেই উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটি ফোকাসে সূর্য অবস্থান করে। এবারে 2 নম্বর ফর্মুলা হলো সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। বিষয়টা কিরকম না, ধরো এইটা হলো আমাদের একটা কক্ষপথ,
এটা হলো আমাদের এটা কক্ষপথ। এটা হলো সূর্য, এইখানে কোন একটা, এটা আর্থ পৃথিবী, সূর্য এবং পৃথিবী বা সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা এইটা। তো আমাদের এই গ্রহটা প্রথমে এ বিন্দুতে ছিল, 1 ঘন্টা পরে সে এ ডেসে গেছে। তাহলে এস এ যে সরলরেখাটা এখন সেটা কি হয়েছে, এস এ ডেস হয়েছে। এবং এস এ যে ক্ষেত্র, এই সরলরেখাটা কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে এই এলাকাটা, এখানে ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে সুইপস আউট, মানে ঝাঁট দেওয়া। কতটা, এই যে এস এ যে সরলরেখাটা কতটা ঝাঁট দিয়েছে, কতটা ঝাঁট দিয়েছে। তাহলে কতটা ঝাঁট দিয়েছে, এতটা ঝাঁট দিয়েছে। এ থেকে এ ডেসে গেল কতক্ষণে, 1 ঘন্টায়। আবার দেখ, আমাদের এইখানে আমাদের কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আমাদের গ্রহটা বি বিন্দুতে চলে আসছে। বি থেকে বি ডেসে চলে গেল 1 ঘন্টায়। বি থেকে বি ডেসে যেতে সময় নিল 1 ঘন্টায়। তাহলে বি বিন্দুতে যখন আছে তখন বি বিন্দু এবং সূর্যের সংযোজক সরলরেখা কোনটা, এটা। 1 ঘন্টা পরে সে কোথায় পৌঁছিল, বি ডেসে পৌঁছিল। তাহলে কতটা ক্ষেত্রফল তৈরি করলো, এতটা ক্ষেত্রফল তৈরি করলো। আমাদের এসবি যেটা আছে সেটা এতটা ক্ষেত্রফল তৈরি করলো। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র বলছে যে এই যে এই এরিয়াটা এ থেকে এ দেশে যাওয়ার জন্য ব্যাসার্ধটা বা সংযোগকারী সরলরেখাটা যে ক্ষেত্রফল তৈরি করলো, বি থেকে বি দেশে যাওয়ার জন্য যে ক্ষেত্রফল সেটা সমান সমান হবে। এবং সেটা তখনই সম্ভব যখন এ এডেসটা ছোট হবে আর বি বিডেসটা, সরি, এ এডেসটা বড় হবে, ছোট হবে, আর বি বিডেসটা বড় হবে। কারণ এইটা লম্বা আছে, এটা ছোট আছে। তাহলে এইখানে স্লো ঘুরতে হবে আর এইখানে স্পিডে ঘুরতে হবে, এবং সেটাই হয় যখন এস থেকে এস, এই সূর্য এস, এখানে যখন গ্রহটা আছে তখন এদের মধ্যে আকর্ষণ বল কম থাকে, তাহলে গ্রহটা ধীরে ধীরে ঘুরবে। যখন বিতে আছে তখন গ্রহটা কাছে আছে, তাহলে এখন এদের মধ্যে আকর্ষণ বল বেশি আছে, তাহলে গ্রহটা স্পিডে ঘুরবে। তার জন্যই আমাদের সেকেন্ড লটা হোল্ড করবে, আমরা এটা প্রমাণ করব। তৃতীয় সূত্র হল যে কোন একটা গ্রহ যখন সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন তার প্রদক্ষিণ কাল, অর্থাৎ অর্থাৎ গ্রহটার এক পাক ঘুরতে যে সময়টা লাগে, এক পাক ঘুরতে যে সময় লাগে সেটার নাম দেওয়া হল প্রদক্ষিণ কাল, প্রদক্ষিণ কাল টি। এবং এর যে অর্ধ পরাক্ষ আছে সেটা যদি এ হয়, তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব হয়। আমাদের কি বলা হলো, কোন একটি গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ ওই গ্রহটা যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেই উপবৃত্তাকার কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সাথে সমানুপাতিক। অর্থাৎ প্রদক্ষিণ কাল যদি টি হয়, প্রদক্ষিণটা কাল মানে কি, এক পাক ঘুরতে যদি আমাদের টি সময় লাগে এবং যদি এর ব্যাসার্ধ এ হয়, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব হবে। তো কেপলারের প্রথম সূত্রের আমরা প্রমাণ এখানে করছি নাই, আমরা কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং তৃতীয় সূত্রের প্রমাণ এই দুটা করব। তো কেপলারের দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র প্রমাণ করার আগে আমি কিছু কনসেপ্ট, মেকানিক্সের কিছু কনসেপ্ট এখানে আমাদের কাজে লাগবে, সেগুলো একটু অল্প অল্প করে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এগুলা প্রত্যেকটাই একটা বড় বড় চ্যাপ্টার এবং মেকানিক্স গুলো পড়াতে অনেক সময়ও লাগে, এবং যেহেতু সেগুলো আমাদের এখনো হয়নি তাই একটু প্রবলেম তো হচ্ছে। তো প্রথমত হইলো আমাদের ভরবেগ, প্রথমত হইলো আমাদের ভরবেগ। ভরবেগ মানে কি না, ভর গুণিত বেগ, এমভি, পি সমান এমভি। নিউটনের গতিসূত্রগুলো অনুসারে যদি কোন একটা বস্তুর উপর বল প্রযুক্ত হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ যদি বল যদি প্রযুক্ত হয় তাহলে ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে। বলের ইফেক্টে ভরবেগের পরিবর্তন হবে, কি ভরবেগের পরিবর্তন হবে। তেমনি আরেকটা জিনিস যে এরপর আমাদের কোন একটা বস্তু সরলরেখা বরাবর যেতে পারে, তেমনি কোন একটা বস্তু কোন একটা বৃত্তাকার পথে ঘুরতেও পারে, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে ঘূর্ণন, কোন একটা বৃত্তাকার পথে ঘুরতে পারে বৃত্তীয় গতি। তো ঘূর্ণনের ক্ষেত্রে, তো কোন একটা বস্তু সরলরেখা বরাবর যাচ্ছে তখন বল সমান হলো ভরবেগের পরিবর্তন। কিন্তু একটা কোনো বস্তু যদি ঘূর্ণন হয়, ঘুরতে থাকে বা বৃত্তীয় গতিতে থাকে, তখন আমরা শুধু ভরবেগ বা রৈখিক ভরবেগের পরিবর্তে কৌণিক ভরবেগ নিই, কৌণিক ভরবেগ নিই।
ধরো এখানে আমাদের একটা m ভরের বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, এখানে তার গতিবেগ v, এখানে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ হলো r। তাহলে এই m ভরের বস্তুটার কৌণিক ভরবেগ, যেটাকে l দিয়ে লিখছি, সেটা হইলো mvr। l সমান mvr। l সমান i ওমেগা হয়, i সমান mr স্কয়ার হয়, v সমান ওমেগা r হয়। ওকে, আরেকটা জিনিস হইলো যে আমরা আরেকটা জিনিস এখানে লিখব, কৌণিক বেগ। যেমন রৈখিক বেগ সমান, যেমন আমাদের রৈখিক বেগ v সমান হইল সরণ বাই সময়, রৈখিক সরণ বাই সময়, তেমনি কৌণিক বেগ সমান, কৌণিক বেগ সমান হইল কৌণিক সরণ বাই সময়। কৌণিক বেগটাকে আমরা ওমেগা দিয়ে লিখছি, কৌণিক সরণটাকে থিটা বাই টি। ব্যাপারটা হলো এরকম যে ধর কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এইখানে বস্তুটা ছিল, কিছুক্ষণ পর এইখানে পৌঁছিল, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এইখান থেকে এইখানে যাতে সময় লাগলো টি, তাহলে টি সময় কতটা গেল থিটা, তাহলে একক সময় কতটা গেল থিটা বাই টি। একক সময়ে কতটা কোণ উৎপন্ন করলো সেটা হলো আমাদের কৌণিক বেগ। ভিডিওর চ্যানেলে সেটা হলো আমাদের কৌণিক বেগ, একক সময়ে যে পরিমাণ দূরত্ব যাচ্ছে সেটা হলো কৌণিক বেগ, থিটা বাই টি। রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক আছে। যেমন ধরো অনেকটা বস্তু এখান থেকে এইখানে গেল, এই সরণটা হলো এস, এই দূরত্বটা হলো আর, এইটা হলো থিটা। থিটার মান যদি খুব ছোট হয় তাহলে এটাকে আমরা সরলরেখা ধরতে পারি, তাহলে সরণ ধরতে পারি। তাহলে আমরা জানি উৎপন্ন কোণ থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ, থিটা রেডিয়ান আছে, তাহলে এস সমান কি আর থিটা। তাহলে এস মানে কি রৈখিক সরণ সমান ব্যাসার্ধ গুণিত কৌণিক সরণ। এটাকে যদি সময় দিয়ে ভাগ করা হয়, এটাকে যদি সময় দিয়ে ভাগ করি, এস বাই টিটা কি রৈখিক বেগ সমান আর ইন্টু থিটা বাই টিটা কি কৌণিক বেগ, তাহলে ভি সমান আর ওমেগা। এই জিনিসটা আমাদের কনসেপ্ট কাজে লাগবে। ভি সমান, তাহলে আর একটা জিনিস হইলো ভি সমান আর ওমেগা বা ভি সমান ওমেগা আর। আরেকটা জিনিস হইলো, আরেকটা জিনিস সেটা হলো আমাদের টর্ক। টর্ক হলো বলের মতন, যেমন কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে রৈখিক ভরবেগের পরিবর্তন হয়, তেমনি কোন একটা বস্তুর উপর যদি টর্ক প্রয়োগ করা হয়, তাহলে টর্ক প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। তো এটা টর্ক জিনিসটা কি জিনিস না, দেখো টর্কের আমি সাধারণ একটা কনসেপ্ট দিচ্ছি। ধরো একটা এখানে নলকূপ আছে, নলকূপের এই হাতলটা আমাদের নাড়াতে হবে, জল বের করতে হবে। তো এটা হলো এক্সেলটা, এখান থেকে পাইপের ব্যবস্থা আছে, এদিকটা হলো সরু প্রান্তটা। তো এইখানে 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 আমি এই চারটা পয়েন্টে বল প্রয়োগ করতে চাই, এ বি সি ডি, চারটে জায়গাতেই 10 নিউটন বল প্রয়োগ করছি আমরা। কিন্তু সবচাইতে বেশি মুভ হবে, বেশি যাওয়া আসা করবে যদি 10 নিউটন বলটা এ বিন্দুতে প্রয়োগ করা হয়। তার কারণ এই যে এডিটা বেশি, বি বিন্দুতে একটু কম ঘুরবে। বি বিন্দুতে যদি বলটা প্রয়োগ করা হয় তাহলে হাতলটা একটু কম ঘুরবে, কারণ বিডিটা তার থেকে একটু কম। সি বিন্দুতে আরটুকু কম ঘুরবে, কারণ সিডিটা আরো কম। আর ডি বিন্দুতে বল প্রয়োগ করলে ঘুরবে কে, কারণ ঘূর্ণাক্ষের উপরে আমরা বল প্রয়োগ করছি। তো এখানে এই যে প্রযুক্ত বল এবং এই ঘূর্ণাক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বের গুণফল, এই জিনিসটার নাম হলো বলের ভ্রামক। এবং কোন একটা বস্তুর উপর যতগুলো বলের ভ্রামক আছে তাদের সমষ্টি যদি নিই আমরা, তাহলে সেটা পাবো আমরা টর্ক। সেটা হলো টর্ক। টর্কের আরো ডেফিনেশন আছে, দ্বন্দ্ব আছে। যাই হোক, টর্ককে আমরা টাও দিয়ে লিখি। তাহলে টর্ক, তাহলে যদি বল প্রয়োগ করলে যেমন ভরবেগের পরিবর্তন হয়, তেমনি টর্ক প্রয়োগ করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। বল প্রয়োগ না করলে যেমন ভরবেগের পরিবর্তন হবে না, তাহলে টর্ক প্রয়োগ না করা হলে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। যাই হোক, তাহলে টর্ক অ্যাপ্লাই না করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। এখন আমরা কেপলারের দ্বিতীয় সূত্রের প্রমাণ করছি। ধরো আমাদের এইটা হলো একটা উপবৃত্তাকার কক্ষপথ, এখানে আমাদের সান আছে। একটা এম ভরের গ্রহ প্রথমে এ বিন্দুতে ছিল, কিছুক্ষণ পরে সে বি বিন্দুতে গেছে, অল্প সময়, ক্ষুদ্র একটা সময়, ডেল্টা টি সময় পরে বি বিন্দুতে গেছে।
তাহলে এ বি খুব কাছাকাছি, তাই গতিবেগ একই আছে। ধরো ভি, এ বিন্দুতে এবং বি বিন্দুতে গতিবেগ একই, কারণ এ বি খুব কাছাকাছি। এ বি সমান আমরা ডেল্টা টি লিখছি, এবং এ থেকে বি তে যাতে সময় লাগছে, এ বি ডেল্টা টি নেই, ডেল্টা এক্স ওয়ান লিখছি, এবং এ থেকে বি তে যাতে সময় লাগছে আমাদের ডেল্টা টি। তাহলে গতিবেগ ভি সমান কত হবে না সরণ বাই সময় ডেল্টা এক্স ওয়ান বাই ডেল্টা টি, এবং ডেল্টা এক্স এই এ আর বি খুব নিকটে আছে, তাই গতিবেগটা দুটা জায়গাতেই প্রায় সমান। এরপরে আমাদের কিছুদিন পরে গ্রহটা এই ঘুরে আমাদের ধরো সি বিন্দুতে এলাম। আবার ঠিক ডেল্টা টি টাইম পরেই, ঠিক ডেল্টা টি টাইম পরেই সে আমাদের সি থেকে ডিতে আসবে। এ থেকে বি এবং সি থেকে ডি এই দুটা দূরত্ব আলাদা আলাদা। এইখানে দূরত্বটা হলো ডেল্টা এক্স টু, ডেল্টা এক্স টু, এবং সি ডি দুটা খুব কাছাকাছি বটে, কারণ ডেল্টা টি টেন্স টু জিরো। ডেল্টা টি খুব ছোট, এটাকে আমি ডিটিও লিখতে পারতাম, লিখলি নাই। তো সি থেকে ডিতে, তো এখানে গতিবেগ ধরো, আচ্ছা এইখানে গতিবেগটা আমরা ভি ওয়ান ধরছি, এইখানের গতিবেগটা আমরা ভি টু ধরছি। তাহলে এখানের গতিবেগ ভি টু সমান হইল ডেল্টা এক্স টু বাই ডেল্টা টি। এখন এ বিন্দুতে এবং সি বিন্দুতে দেখো, এইখানে এইখানে এই সূর্য, এইখানে পৃথিবীটা বা যে গ্রহটা আছে সেটা ঘোরার কারণ হইল সূর্য এবং সেই গ্রহটার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এছাড়া আর কোনো ধরনের আকর্ষণ বল নয়, অর্থাৎ এই গ্রহটার উপর বাইরে থেকে আর কেউ ঠেলাঠেলি, আর কেউ টর্ক অ্যাপ্লাই করছে না। তাহলে আর যদি কেউ বাইরে থেকে টর্ক প্রয়োগ না করে, তাহলে এর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এ বিন্দুতে কৌণিক ভরবেগ কত না এম ভি ওয়ান, এই ডিস্টেন্সটা হলো আর ওয়ান, এম ভি ওয়ান আর ওয়ান। বি বিন্দুতে ডিস্টেন্স কত, বি বিন্দুতে কৌণিক ভরবেগ কত এম ভি টু আর টু, এই দূরত্বটা হলো আর টু। এম এম কেটে গেল, এম এম কেটে গেল। আর ভি ওয়ানের জায়গায় লিখছি আমরা ডেল্টা এক্স ওয়ান বাই ডেল্টা টু ইন্টু আর ওয়ান, এটা লিখছি আমি ডেল্টা এক্স টু বাই ডেল্টা টি ইন্টু আর টু। ডেল্টা টি কাটলো, এখানে আমি একটা হাফ দিলাম, হাফ ইন্টু ডেল্টা এক্স ওয়ান ইন্টু আর ওয়ান সমান হাফ ইন্টু ডেল্টা এক্স টু ইন্টু আর টু। ডেল্টা এক্স জিনিসটা কি দেখো, এরকম আছে আমাদের কক্ষপথটা, আমরা এরকম একটা বিন্দু আছে, ও বিন্দু হয়তো এখানে এ আছে, খুব অল্প দূরত্ব বি গেছে, খুব অল্প। যদি অল্প দূরত্ব যায় তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এবং এইটা হবে আমাদের একটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই দূরত্বটা আছে আর এই দূরত্বটা আছে ডেল্টা এক্স। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হাফ ইন্টু আর ইন্টু ডেল্টা এক্স, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে হাফ ইন্টু আর ওয়ান ইন্টু ডেল্টা এক্স ওয়ান কোনটার, এই ত্রিভুজ ও এ বি। যদি এ বিটা, যদি আমাদের ডেল্টা এক্স খুব ছোট হয়, তাহলে এ বিটা সরলরেখা হবে, সিডিটাও সরলরেখা হবে, এবং সেই কনসেপ্ট ধরেই থিওরিটা করা হচ্ছে। তাহলে এইটা হলো আমাদের এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রফল, আর এটা হলো আমাদের এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রফল, এবং সেটা সমান, অর্থাৎ ডেল্টা এ ওয়ান সমান ডেল্টা এ টু। অর্থাৎ ডেল্টা টি সময়ে এই ওয়েটা যতটা ক্ষেত্রফল উৎপন্ন করেছে, ডেল্টা টি সময়ে ওসিটাও ঠিক ততটাই ক্ষেত্রফল উৎপন্ন করেছে। এইটাই হলো আমাদের কেপলারের দ্বিতীয় সূত্রের